বিএনপি সরকারের বয়স কাটায় কাটায় ৩ মাস। ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ শপথ নেয়ার মধ্য দিয়ে একক সংখ্যাগরিষ্ঠতায় সংসদে প্রতিনিধিত্ব করছে দলটি। বিএনপি শাসনভার নেয়ার পরেই ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছিল। সেই কর্মপরিকল্পনায় বলা হয়েছিল, বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডে বা উদ্যোগে কোনো ধরনের ব্যত্যয় বা বিচ্যুতি ঘটলে সেক্ষেত্রে সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন, প্রয়োজনে বর্জন করার অঙ্গীকার করেছিলেন সরকার প্রধান। নির্ধারিত সেই ১৮০ দিনের মাঝামাঝিতে এসে দাঁড়িয়ে ৯০ দিন পর্যন্ত বিএনপি এখন কোন অবস্থানে দাঁড়িয়ে আছে সে বিষয়টি নিয়ে চলছে দেশের বিভিন্ন মহলে তুমুল তর্ক বিতর্ক। বিএনপি কি সফল হতে যাচ্ছে নাকি ব্যর্থতার পথে এগিয়ে যাচ্ছে, এই নিয়েই চলছে বাকবিতণ্ডা। এই স্বল্প সময়ের মধ্যেই বিএনপিকে বেশ কিছু অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। প্রথমত, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এক ধরনের প্রশ্ন, সংস্কার প্রতিশ্রুতির বাস্তবায়ন কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি অথবা অর্থনৈতিক চাপ কিংবা কিছু গুরুত্বপূর্ণ নিয়োগে বিতর্ক এবং সর্বোপরি হামের প্রাদুর্ভাব। জুলাই গণ অভ্যুত্থানের পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা সরকারটির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জনগণের আস্থা ধরে রাখা। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চেএনআই নিউজ সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি সোনিয়া হক। বিএনপি কিংবা বিএনপির দলীয় যারা রয়েছেন, বিএনপি সরকার দলীয় যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর, অঙ্গীকারাবদ্ধ। দায়িত্ব নেওয়ার পরপরই অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড দিয়েছেন, স্বাস্থ্য কার্ড দিয়েছেন, কৃষক কার্ড দিয়েছেন, কৃষকদের কৃষি ঋণ মওকুফ করে দিয়েছেন এবং ২৫,০০০ বৃক্ষরোপণ সারা দেশে সেই কর্মসূচি এবং ২০,০০০ কিলোমিটার খাল খননের যে উদ্যোগ সেটি উদ্বোধন করেছেন। এসব কিছুই ছিল বিএনপি নির্বাচনী ইশতেহারের অংশ। তবে উদ্বোধনের পর মাঠ পর্যায়ে এইসব কর্মসূচি প্রত্যাশিত গতিতে এগোচ্ছে কিনা তা নিয়ে এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত আন্তরিকতা কিংবা তার সাদামাটা চালচলন দৃষ্টিগ্রাহ্য হলেও তার প্রতিফলন পুরো সরকার, প্রশাসন কিংবা মাঠ পর্যায়ে দৃশ্যমান হয়নি। বরং সংস্কার প্রস্তাব নিয়ে বা সংস্কার বাস্তবায়ন নিয়ে দ্বিধা বিভক্তি, কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ নিয়ে বিতর্ক, সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলের সাথে নানা বিষয়ে মতপার্থক্য এবং জনজীবনের নানা রকম সংকট মোকাবেলায় এক ধরনের যোগাযোগ দুর্বলতায় মানুষের মনে প্রশ্ন তৈরি করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্ব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে। পাশাপাশি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগ কিংবা সিটি কর্পোরেশনগুলোতে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া নিয়েও এক ধরনের সমালোচনা চলছে। এসব সিদ্ধান্ত সাধারণ মানুষকে কোনো ইতিবাচক বার্তা দেয় না, বরং তা সাধারণ মানুষের কাছে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। সরকারের পক্ষ থেকে বরাবর আশ্বাস দেওয়া হলেও, অর্থাৎ সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাস দেওয়ার পরও অনেক রাজনৈতিক সচেতন ব্যক্তি মনে করছেন সাম্প্রতিক ঘটনা প্রবাহ এমন ধারণা তৈরি করছে যাতে মনে হচ্ছে বিএনপি সংস্কারের পক্ষে নয়। গণভোট সংক্রান্ত অধ্যাদেশকে আইনে পরিণত না করে বিএনপি এক ধরনের রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করছেন, এমনটাই মনে করছে অনেকেই। আর এ নিয়ে সংসদে চলছে তুমুল তর্ক বিতর্ক। বিরোধী দল এ নিয়ে তর্ক বিতর্ক করছে এবং তারা রাজপথে নেমে এসেছে। সরকার জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং বিচার ব্যবস্থা সংক্রান্ত কিছু অধ্যাদেশ বাতিল করেছে। নেটিজেনরা বলছেন এইসব প্রতিষ্ঠানকে পুরোপুরি স্বাধীন করার বদলে নির্বাহী বিভাগের প্রভাব বজায় রেখে সেগুলোকে নিজেদের মতো করে সাজিয়ে নেওয়ার এক ধরনের চেষ্টা চলছে, যা ক্ষমতার ভারসাম্য রক্ষায় এক ধরনের প্রশ্ন তুলবে। এছাড়া গুম প্রতিরোধ বিষয়ক অধ্যাদেশটি সময় মতো, অর্থাৎ নির্ধারিত সময়ে অনুমোদন করেনি সরকার। ফলে গুমের তদন্তের জন্য স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় কমিশন গঠনের পরিবর্তে তা সেই পুরনো আমলাতান্ত্রিক পদ্ধতিতেই পরিচালিত হবে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। বর্তমান সরকারের প্রথম কয়েক মাসের কর্মকাণ্ডকে অনেকেই পুরনো সেই বন্দোবস্তের অনুসরণ বলেই মন্তব্য করছেন। অনেকে আবার এও বলছেন রাজনৈতিক খেসারতের জন্য হয়তো মানুষ এখন আর 17 বছর সময় নাও দিতে পারে। জ্বালানি পরিস্থিতির পেছনে পূর্ববর্তী সরকারের ত্রুটি বিচ্যুতি কিংবা ইরান যুদ্ধ ঘিরে
এক ধরনের অভিঘাত থাকলেও সেটি সরকার সঠিকভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারেনি। বরং সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে, জ্বালানির কোনো সংকট নেই। কিন্তু পেট্রোল পাম্পগুলোর সামনে গাড়ির দীর্ঘ লাইন এবং বিদ্যুতের লোডশেডিং তাদের সেই বক্তব্যকে প্রশ্নের মুখে ফেলেছে। যেমন ঠিক বর্তমানে হামে 400 শিশুর মৃত্যুকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা স্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণার দাবি জানালেও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কিন্তু তা পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। অর্থনীতির দিক থেকেও সরকার কিন্তু একটা বড় ধরনের চাপে রয়েছে। সামনে বাজেট, অথচ রাজস্ব আহরণ কিংবা বৈদেশিক মুদ্রা রিজার্ভ দুটি দিকেই বেশ চ্যালেঞ্জ রয়েছে। এরই মধ্যে সরকার বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে প্রায় 20,000 কোটি টাকা ঋণ নিয়েছে, যা অভ্যন্তরীণ ঋণ নির্ভরতার ইঙ্গিত দেয়। এছাড়া বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল কিংবা অন্য কোনো দাতা সংস্থার কাছ থেকে এখন পর্যন্ত সরাসরি কোনো আর্থিক সহায়তার আশ্বাস না আসায় সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে। এমত অবস্থায় বাজেট ঘাটতি সামাল দেওয়াও সরকারের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যখন এমন একটা পরিস্থিতি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংঘর্ষের ঘটনাও ঘটছে। সরকার দলীয় ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে বিরোধী দলীয় ছাত্র সংগঠন ছাত্র শিবিরের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনা অনেকে বিশ্লেষণ করছেন, তারা বলছেন যে ছোট ছোট ইস্যুকে কেন্দ্র করে এসব সংঘর্ষের ঘটনা ঘটলেও তা জনমনে কিন্তু সাধারণ বা ইতিবাচক কোনো বার্তা দিচ্ছে না। এই যে বহুমাত্রিক অস্বস্তির অভিঘাত শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে ভোগাতে পারে বিএনপিকে। এত সব প্রতিকূলতা মোকাবেলা করে বিএনপি আগামী 57 মাস কিভাবে সফলভাবে স্বস্তির সাথে এগিয়ে যেতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে।